হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব কার্তিক আরিয়ান অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি বুলবুলাইয়া 3 নিয়ে। 200 বছরের পুরনো আত্মার প্রতিশোধের গল্প নিয়ে তৈরি করা এটি একটি কমেডি হরর মুভি। মুভিটি পরিচালনা করেছেন আনিস বাজমি। সাল 1824, আজ থেকে 200 বছর আগে রক্তকাট নামক জায়গায় ছিল এক রাজপরিবার। দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজকুমারী মঞ্জিলাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। কে কারা কি জন্য মেরেছিল তাকে সব গল্প আমরা শুনব 200 বছর পর 2024 সালে। ডিজিটাল তান্ত্রিক রুবাবা, যেখানে ভূতের বই সেখানে রুবাবা। এই ভূত তাড়ানোর কাজটা তার বিজনেস। যখনই কোথাও কোনো এমন হয়, দুষ্টা ভূতের উপর দিয়ে দিলেই হয়। ভূত তো আর কোর্টে যাবে না, মানুষ তো অন্ধবিশ্বাস করেই নাই, তাই না? একদিন এক লোক এসে রুবাবাকে বলে, বাবা আমাকে বাঁচান, আমার বউ আমাকে কাজের লোকের সাথে দেখে ফেলেছে। রুবাবা বলে, এইসব কাজের ফি কিন্তু অনেক বেশি। লোকটা বলে, বাবা যা চাইবেন তাই পাবেন। এরপর রুবাবা লোকটাকে বলে, আপনি একটু বাংলা শিখে ফেলুন, কাজে দেবে। এরপর রুবাবা লোকটার বাসায় যায় এবং বলে, এই কি বাবু মশাই, আপনি তো 2 বছর আগে মারা গিয়েছেন। তখন লোকটা তার বউয়ের সামনে কাজের মেয়েকে বলে, আমার বাবু, আমার সোনা, আমার বউ, আমার কাছে এসো। এরপরও বাবা বলে, আপনার স্বামীর মধ্যে ওই মেয়ের স্বামী আছে যে 2 বছর আগে মারা গেছে। ওর স্বামীর আত্মা আপনার স্বামীর মধ্যে ঢুকে গিয়েছে। সে 2 বছর থেকে অতৃপ্ত, তাই আপনার স্বামীর মাধ্যমে সে তার বউকে পেতে চাইছে। ভাবি বলে, রুবাবা এই আত্মাকে ছাড়িয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন। পরে রুবাবা গঙ্গা জল ছিটিয়ে আত্মাকে তাড়িয়ে দেয়। এটাই মূলত রুবাবার বিজনেস। এটা রাজপরিবারে ডাকা হয় রুবাবাকে। সেখানে একটি ছবি দেওয়া হয় তার হাতে, যে মেয়েটির নাম মীরা। সে 6 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মামা তার সাথে শেষবারের মতো কথা বলতে চায়। রুবাবা ডাকতে শুরু করে মীরাকে, কিন্তু হঠাৎ রুমে সব আলো নিভতে শুরু করে। একটা ছবির মধ্য থেকে সেই মেয়েটি বেরিয়ে এসে বলে, কি বলবি বল। রুবাবা ভয়ে চেল্লাতে শুরু করে আর বলে, প্লিজ পেতনি ছেড়ে দাও আমাকে, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, আমি কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। এতে করে রুবাবা যে দান্দাবাজ সেটা মীরা আর তার মামা ধরে ফেলে, আর মীরার মামা ভিডিওতে সব রেকর্ড করে নেয়। এরপর বলে, তোমাকে আমাদের সাথে কাজ করতে হবে। রুবাবা অস্বীকার করলে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে রাজি করানো হয়। এরপর তারা রক্তকাট গ্রামে যায়। সেখানে সবাই রুবাবাকে খেয়াল করে দেখছিল। মীরার মামা একটা রাজমহল দেখিয়ে বলে এটা তাদের মহল, কিন্তু তারা থাকে না। পাশের একটা গোয়ালঘর দেখিয়ে বলে তারা এখানে থাকে। খানদানি পরিবার হিসেবে নিজেদের পরিচয় দেয়। এদিকে শেষ হয়ে যাওয়া পেস্ট চেপে বের করে রাজামশাই আসে, কিন্তু হুইল চেয়ারে। রুবাবা বলে, এর এই অবস্থা কেন? তখন পেছন থেকে লোকটি বলে, রাজা উনি নয়, আমি। এদের অবস্থা দেখে রুবাবা আর বুঝতে বাকি নেই যে এদের অবস্থা তার থেকেও খারাপ। সন্ধ্যায় রুবাবা, মীরা আর পণ্ডিত মিলে সেই রাজপ্রাসাদের ভেতরে যায়। রাজপুরোহিত বলতে শুরু করে এই প্রাসাদের গল্প। 200 বছর আগে যে রাজা ছিলেন এই প্রাসাদে, তার একমাত্র মেয়ে ছিল মঞ্জিলিকা। সে অস্ত্র চালাতে অনেক পারদর্শী ছিল। মঞ্জিলিকা জানতো যে একদিন এই রাজত্ব তাকেই সামলাতে হবে। এরপর রাজার একটা ছেলে সন্তান হয়, কিন্তু এক দাসীর কাছ থেকে। রাজা এই ছেলেকে অনেক আদরে বড় করে, কিন্তু মঞ্জিলিকা এটা মেনে নিতে পারে না। তার রাজত্ব তাও এক দাসীর ছেলে পাবে। শোনা যায় রাজা যখন তার রাজত্ব দেবেন্দ্রনাথকে অর্থাৎ সেই দাসীর ছেলেকে দেয়, মঞ্জিলিকা সেটা মেনে নিতে না পেরে দেবেন্দ্রনাথকে হত্যা করে। এরপর রাজা নাকি মঞ্জিলিকাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল, কিন্তু গল্প সেখানেই শেষ হয়নি। মঞ্জিলিকা আত্মায় ভর করে রাজাকে মেরে ফেলে। তখনকার রাজপুরোহিতরা একটা যজ্ঞ করে এবং মঞ্জিলিকাকে একটা ঘরের মধ্যে আটকে ফেলে। সেই ঘরের দরজা তখনও বন্ধ এবং কথিত আছে এই রাজপরিবারেরই কারো পুনর্জন্ম হবে আর তার আত্মাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। সব শুনে রুহান বা রুবাবা বলে, সবই ঠিক আছে, কিন্তু আমি এখানে কেন? তখন রাজপুরোহিত দেয়ালে টানানো একটা ছবির সামনে গিয়ে দেখায় দেবেন্দ্রনাথ যাকে মঞ্জিলিকা মেরে ফেলেছিল সে হুবহু রুহানের মতো দেখতে, আর রুহানি দেবেন্দ্রনাথের পুনর্জন্ম। মঞ্জিলিকার ঘর তুমি দুর্গাষ্টমীর দিন খুলবে আর মঞ্জিলিকাকে শেষ করে দিবে চিরতরে। পরের দিন মীরা বলে, এই কাজ করে দেওয়ার জন্য 1 কোটি টাকা দেওয়া হবে আর প্রাসাদটি 1000 কোটি টাকায় বিক্রি হবে। এরপর সবাই প্রাসাদে চলে আসে। সন্ধ্যায় রাজ্যের সবাইকে ডেকে রুহান বলে,
রাজপুত্র চলে এসেছে, তাদের আর কোনো ভয় নেই। কিন্তু 3জন ব্যক্তি এসে তাতে বাদ আছে, ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর পণ্ডিতের বউ। তারা বলে এ কোনো রাজকুমার না, সবই ডং নাটক। তখন রুবাবা বলে, চিন্টু মিন্টু টুনটুনি, তোরা আগের জন্মে আমার দাসী ছিলি, তোদেরকে আমার সোনা গয়না রাখার বক্স দিয়েছিলাম আর তোরা চুরি করে পালিয়েছিলি। এই বলে ওদের বিপদে ফেলে দেয় রুবাবা। সব কিছু ঠিকঠাক। মীরা প্রাসাদের মেরামতের জন্য কিছু লোক ডেকে আনে, যাদের টিমের লিডার হলো মল্লিকা, এবং তার জন্য একটি রুম দেওয়া হয়। মল্লিকা রোহানকে বলে, রাজকুমার তাহলে আপনি? কিছু মনে পড়তেছে না আপনার? রোহান বলে, না তেমন কিছুই মনে পড়েনি। সে রাতে রোহান ঘুমের মাঝে পাশে থাকা রেডিওতে শুনতে পায়, সেবার আমিই তোকে মেরেছিলাম, এবারও আমিই তোকে মারবো। পরদিন সকালে দেবেন্দ্রনাথের ছবিতে আগুন লেগে যায়। সব আজব আজব জিনিস ঘটতে থাকে রোহানের আশেপাশে। পরদিন রোহান সবকিছু নিয়ে যখন পালাবে, তখন দেখতে পায় তার চেলা টাল্লু এসে হাজির আর বলে, আমরা যাদের সাথে ফ্রড করেছি তাদের মধ্যে একজনের আত্মীয় হচ্ছে ইন্সপেক্টর রাঠুর, আর আমাদের ধরার জন্য খুঁজছে। রোহান উপায় না পেয়ে ভেতরে আসে আর মীরার ভাইকে ম্যানেজ করে যাতে মীরার মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করে নিজেকে ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচাতে পারে। ফোনটা এনে রোহান দেখতে পায় মীরার ফোনে সব ছবি তার, আর মীরা এসে ফোনটা কেড়ে নেয়। রোহান বলে সে আর এখান থেকে যাচ্ছে না, কারণ সে এখানে থাকার কারণ খুঁজে পেয়েছে, সেটা হলো মীরার ভালোবাসা। রাতে মীরা আর রোহান দেখতে পায় কেউ একজন তাদের তাড়া করছে, আর তারা ভয়ে ছোটাছুটি করতে থাকে। এর মধ্যে মল্লিকা এসে মীরা আর রোহানকে নিয়ে মঞ্জিলিকার ঘরে যায়, আর সেই ভয় দেখানো মানুষটির উন্না সরিয়ে দেয়। এটা ছিল পণ্ডিতের বউ। আসলে তারা ভয় দেখিয়ে সবাইকে তাড়াতে চাচ্ছিল। তারা অনেক বছর আগে পালিয়ে এসে মঞ্জিলিকার ঘরের দরজা খোলা পেয়ে সেখানে থাকতে শুরু করে, আর ভয় বজায় রাখার জন্য তালা ঝুলিয়ে জানালা দিয়ে যাতায়াত করত। আসলে এতদিন রেডিওতে কথা বলা দেবেন্দ্রনাথের ছবিতে আগুন সবই পণ্ডিতের কারসাজি ছিল। সব শুনে রোহান পরের দিন মঞ্জিলিকার কাহিনী শেষ করে দেওয়ার কথা বলে। রোহান মল্লিকাকে বলে, দিদি আপনি একটু হেল্প করবেন, মঞ্জিলিকার অভিনয় করে ঘরের ভেতর থেকে কিছু আওয়াজ করবেন। পরদিন রোহান সবাইকে ডেকে যজ্ঞের আয়োজন করে আর মন্ত্র পাঠ করে। সে যায় মঞ্জিলিকার দরজার সামনে। ভেতর থেকে শোনা যায়, আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দিব। রুবাবা মন্ত্র পাঠ করে আর গঙ্গার জল ছিটিয়ে দিয়ে গেট খুলে দেয়। সবাই দেখে ভেতরে কিছুই নেই। পুরো গ্রাম জানে তার ঘরে আর কিছুই নেই। এবার সবাই মিলে প্রাসাদ বিক্রির জন্য ক্লায়েন্ট খুঁজতে শুরু করে। রাজপুরোহিত এসে রোহানকে বলে, তুমি এটা কি করলে? গেট খুলে মঞ্জিলিকাকে মুক্তি করে দিলে? রোহান বলে, আরে এই গেট তো অনেক আগে থেকেই খোলা ছিল। ঠিক এরই মাঝে একটা ঘটনা ঘটে। মল্লিকা কাজ করছিল, এরই মাঝে একটা দেয়াল ভেঙে একটা গোপন রাস্তা বের হয়। সকলে মিলে গোপন রাস্তা দিয়ে নিচে গিয়ে দেখতে পায় লোহার একটা গেট, ঠিক মঞ্জিলিকার রুমের মতো তালা মারা। রাজপুরোহিত তো অবাক হয়ে বলে, সে পুরনো নথি ঘেটে দেখবে এ বিষয় আর কেউ যেন দরজা না খুলে, সেজন্য নিষেধ করে। রোহান প্রাসাদ বিক্রির তাড়াহুড়ায় দরজাটি ভেঙে ফেলে আর এর থেকে অনেকগুলো বাদুড় বের হয়। এদিকে রাজপুরোহিত পুরনো নথি ঘেটে দেখতে পায় যে রাজার একটি না দুটি মেয়ে ছিল, ছোটজন অঞ্জলিকা আর বড়জন মঞ্জিলিকা। হতে পারে এটা অঞ্জলিকার জন্য বানানো হয়েছিল, আর কেউ জানে না তার সাথে ঠিক কি হয়েছিল। ঠিক তখনই প্রাসাদে একজন মেয়ে আসে। সে বলে তার নাম মন্দিরা। আর মীরা বলে, আসুন ম্যাডাম, তাহলে আপনার সাথেই ফোনে প্রাসাদ বিক্রির বিষয়ে কথা হয়েছিল। মন্দিরার জন্য রুম ঠিক করা হয়, কিন্তু সে মঞ্জিলিকার রুমে থাকতে চায় আর দেখতে চায় কিভাবে ভূত ছিল। রুমে মল্লিকা ও মন্দিরার দেখা হয় আর একে অন্যের গলা চেপে ধরে, আর বাহিরে অনেক কাক মারা যায়।
রাজপুরোহিত বলে, যা হচ্ছে তা মোটেই ভালো হচ্ছে না। আমি আমার পূর্বপুরুষেরা যে যজ্ঞা করেছিল সেই যজ্ঞা করব, আর সেই যজ্ঞা থেকে উৎপন্ন তেল মঞ্জিলিকাকে বন্দি করে ফেলবে। এদিকে মঞ্জিলিকা বলে, আমি আপনাদের এই প্রাসাদ কিনবো, কিন্তু সেটা দুর্গা অষ্টমীর দিন। তখন একজন বিজনেসম্যান এসে বলে সে প্রাসাদটি তখনই কিনবে এবং তার কাছে দলিল পাঠিয়ে দিতে বলে, আর তখন আমার এই সিংহাসনটা লাগবে। মল্লিকা বলে, এটা ইতিহাসের অংশ, এটা আপনি এখান থেকে নিতে পারবেন না। সন্ধ্যায় সিংহাসনটি নিয়ে যাওয়ার সময় মঞ্জিলিকার আত্মা লোকটাকে মেরে ফেলে, সিংহাসনটি ছিনিয়ে আনে প্রাসাদে। রুহান আবারও টাল্লুককে নিয়ে বারবার পালানোর চেষ্টা করেও সেই প্রাসাদে ফিরে আসে। রাজপুরোহিত যজ্ঞের তেল দুর্গার পায়ের নিচে রাখে, আর ঠিক দুর্গাষ্টমীর দিন সকালে মীরা নিজের গায়ে আগুন দেওয়ার জন্য কেরোসিন ডালে এবং রোহান তার আগুন ছিনিয়ে নিয়ে বাঁচায়। এরপর রোহান কালো ড্রেস পরে মঞ্জিলিকাকে যেখানে আগুন দেওয়া হয় সেখানে সবাইকে নিয়ে যায়। রোহান এসেই মল্লিকার গলা চেপে ধরে, কিন্তু মন্দিরা এসেই মল্লিকার সাথে যুদ্ধ শুরু করে দেয়। তখনই সেই তেল দিয়ে মল্লিকাকে বন্দি করে ফেলে রুবাবা। এবার মন্দিরা সবাইকে মারতে শুরু করে। তখন মল্লিকা বলে, রুহান, যেই ভুল আগের জন্মে হয়েছিল সেটা যেন এই জন্মে না হয়। মল্লিকার পাশের আগুন নিভে গেলে তাদের সামনে মুখোশ খুলে আত্মপ্রকাশ করে দেবেন্দ্রনাথের আত্মা। সে আত্মা রোহানের হাতে তেলের বোতল ভেঙে বলে সে চেয়েছিল রোহানের হাতে মল্লিকা আর মন্দিরার মৃত্যু। এরপর দেখানো হয় 200 বছর পূর্বে যখন দেবেন্দ্রনাথ সিংহাসন পেয়েছিল। তার পরের রাতে অঞ্জলিকা আর মঞ্জুলিকা দেবুকে দেখতে পায় মেয়ে সেজে নাচ করতে। আসলে সে ভেতরে ভেতরে মেয়ে মনে করে নিজেকে। এরপর দুই বোন মিলে দেবুর সরলতার সুযোগ নিয়ে তাকে মেয়ে সাজিয়ে নৃত্য করিয়ে রাজা ও রাজদরবারের সকলের সামনে ঘৃণার পাত্র বানায়। রাজা খুবই ফেটে পড়ে আর দেবুকে চিতায় দাঁড় করিয়ে জ্বালিয়ে দেয়। দুই মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয় এবং পুরো গ্রামে ছড়িয়ে দেয় মঞ্জিলিকা দেবুকে মেরে ফেলেছে, আর তাই মঞ্জিলিকাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সেই রাতেই দেবুর আত্মা তার বাবাকে আগুনে পুড়ে মারে, আর যে তার গায়ে আগুন দিয়েছিল তাকেও মেরে ফেলে। বাকি সবাইকেও মারতে শুরু করে, কিন্তু রাজপুরোহিত যজ্ঞের তেল দিয়ে দেবুকে একটা ঘরে বন্দি করে ফেলে, সেই গোপন আস্তানার কক্ষে। আর উপরে একটা গড় বানিয়ে সবাইকে বলা হয় যেটা মঞ্জিলিকার গড়, যেন কেউ খুললেও কোনো সমস্যা না হয়। মন্দিরা আর মল্লিকাকে দেবু মেরে ফেলতে চেয়েছিল, কারণ এরা অঞ্জলিকা আর মঞ্জুলিকার পুনর্জন্ম। এখন দেবুর আত্মা সবাইকে মেরে ফেলার কথা বলে, কিন্তু রোহান বলে, তুমি খেয়াল করে দেখো, তুমি সেই তেলের উপরেই দাঁড়িয়ে আছো। দেবুর আত্মার পা আটকে যায় এবং রাজপুরোহিত মল্লিকা আর মন্দিরার হাতে মশাল দিয়ে ওর আত্মাকে চিরতরে জ্বালিয়ে ফেলতে বলে, কিন্তু মল্লিকা আর মন্দিরা তাদের ভুল বুঝতে পেরে মশাল ফেলে দিয়ে দেবুর কাছে ক্ষমা চায়। আর এভাবেই প্রতিশোধ রূপ নেয় ক্ষমা ও ভালোবাসার, আর দেবুর আত্মা মুক্তি পায়। তো বন্ধুরা, এই ছিল বুলবুলাইয়া 3 মুভির গল্প। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন আর কমেন্ট করুন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের খুব পছন্দ হয়েছে। নতুন সব ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সিনেমার নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।